বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি, পানিবন্দী 12 লাখের বেশি। ভারতের মুম্বাইয়ে জলাবদ্ধতার শিকার কয়েক লাখ মানুষ। জার্মানিতে পুনর্বাসন শুরু। তালেবানকে প্রতিহত করতে আফগানিস্তানে রাত্রিকালীন কারফিউ। প্রতিশোধের ঘোষণা সরকারের। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। চীনের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির হেনান প্রদেশে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58 জনে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পানিবন্দী রয়েছেন 12 লাখের বেশি মানুষ। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি দেখছে না কর্তৃপক্ষ। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে চীনের হেনান প্রদেশ। রাস্তাঘাট কিংবা বাড়িঘর চারিদিকে পানি আর পানি। পরিস্থিতি এতটাই খারাপ যে সড়কে নৌকা দিয়ে চলছে উদ্ধার তৎপরতা। ইতিহাসের অন্যতম ভয়াবহ এ বন্যায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সাধারণ মানুষ। ধ্বংস হয়ে গেছে বিপুল পরিমাণ সম্পদ। বাড়িঘর তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট, নেই বিদ্যুৎ। এর মধ্যেই কয়েক লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। বাকিদের নিরাপদে সরিয়ে নিতে চলছে জোর চেষ্টা। উদ্ধার অভিযানে গতি বাড়াতে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী। বন্যায় সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। শিশুরা এর আগে এত ভয়াবহ বন্যা দেখেনি। বাড়িঘর ধসে পড়েছে, কখন কি হয় বলতে পারছি না। সব সম্পদ নষ্ট হয়ে গেছে। ঘরে কোনো খাবার নেই, ঘুমানোর মতো জায়গাও নেই। গত কয়েকদিন ধরে ছাদেই বসবাস করতে হচ্ছে। জানি না এভাবে আর কতদিন থাকতে হবে। পরিস্থিতি মোকাবেলায় চেষ্টার কমতি রাখছে না চীন সরকার। বন্যা দুর্গতদের সহায়তার পাশাপাশি অর্থনীতি ঢেলে সাজাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সামনে আরো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আমাদের আগেই সতর্ক হতে হবে, বাড়তি প্রস্তুতি নিতে হবে। হেনান প্রদেশের সবগুলো নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল 6 জুলাই থেকে শুরু হওয়া ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। তলিয়ে গেছে প্রায় 1500টি গ্রাম ও 137টি জেলা। ধ্বংস হয়ে গেছে 10 কোটির বেশি স্থাপনা, যার আর্থিক পরিমাণ 70 কোটি মার্কিন ডলার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারতের পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা কবলিতদের উদ্ধারে দেশটির দুর্যোগ ব্যবস্থা বিভাগের পাশাপাশি কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। তবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় শীঘ্রই পরিস্থিতির উন্নতি দেখছে না কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বন্যায় 1000-এর বেশি মানুষ আটকে পড়ার খবর পাওয়া গেছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে 1 লাখের বেশি বাসিন্দাকে। পানিতে ভাসছে ভারতের পশ্চিমাঞ্চল, বিশেষ করে বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের আশপাশের পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক। তলিয়ে গেছে রাস্তাঘাট। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাটের পাশাপাশি ডুবে গেছে ঘরবাড়ি। পানিবন্দী অসংখ্য মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধারে চলছে অভিযান। উদ্ধারকর্মীদের পাশাপাশি যোগ দিয়েছেন কোস্টগার্ড, সেনা ও নৌবাহিনী। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার আগে প্রাণহানি কিভাবে কমানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে 1 লাখের মতো মানুষকে। খোলা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্র। এই শিবিরগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। অব্যাহত বন্যার কারণে দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসী মানুষ। বাড়িঘর সব ডুবে গেছে। পুরো পরিবার না খেয়ে আছি, কিছুই রক্ষা করতে পারেনি। বন্যার পাশাপাশি বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। সবশেষ একদিনে 60 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্র সহ পশ্চিমাঞ্চলের বন্যা পরিস্থিতি গভীর পর্যবেক্ষণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটলেও দেশটির পশ্চিমাঞ্চলে খুব একটা বন্যা দেখা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে ভয়াবহ বন্যার কবলে ওই অঞ্চল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত পশ্চিম জার্মানির 3টি অঙ্গরাজ্যের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের পাশাপাশি ব্যক্তি ও বিভিন্ন সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। জার্মানির বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্ট।
টানা বৃষ্টি ও উজানের পানির ঢলে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া জার্মানির 3টি অঙ্গরাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালেন, রাইনল্যান্ড-ফালস ও জার্লান্ডে পুনর্গঠন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দেশটির সরকারের পাশাপাশি অন্যান্য অঙ্গরাজ্য, নানা সংগঠন ছাড়াও ব্যক্তি উদ্যোগে গঠন করা হচ্ছে অর্থ তহবিল, দেয়া হচ্ছে নানা সহায়তাও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এরফস্টাডে 30,000 ইউরো অর্থ ও ত্রাণের একটি বহর ইতিমধ্যেই পৌঁছে গেছে। সেখানে সর্বস্ব হারানো মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে অর্থ সহায়তাও। তবে দুর্গত এলাকাগুলোতে রাস্তাঘাট সহ সেতু ও রেল যোগাযোগ পুরোপুরি ভেঙে যাওয়ায় ঘর হারানো মানুষের কাছে পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন কর্মীদের। আমরা বিপর্যস্ত এলাকাগুলোতে সব ধরনের ত্রাণ পৌঁছানোর চেষ্টা অব্যাহত রেখেছি, কিন্তু সমস্ত রাস্তাঘাট ধ্বংস ও সেতুগুলো ভেঙে পড়ায় ভীষণ কষ্ট হচ্ছে সেই দুর্গম এলাকায় পৌঁছাতে। 2 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগছে প্রায় 2 ঘন্টা। সবচেয়ে বেশি ক্ষতির শিকার আহর ভাইলালের অবস্থা আরও করুন। ভয়াবহ বন্যায় বাড়ি ঘরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। হাসপাতালে পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এসব স্থাপনা পুনঃসংস্কারের জন্য সরকারি অর্থ সহায়তার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অর্থ সংগ্রহ করা হচ্ছে। গতকাল আমরা তানিয়া নামে এক নারীর ফোন পাই। তিনি বলেন একটি নার্সারি হোমের ফ্লোর বন্যায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর তা পরিষ্কার করতে হবে। বিষয়টি ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেখলাম ব্যাপক সাড়া ফেলেছে। কমপক্ষে 300 স্বেচ্ছাসেবক এসে উপস্থিত। দেখেন ফ্লোরটা এখন পুরোপুরি পরিষ্কার। ইতিমধ্যে আমরা অন্যদেরও সহযোগিতা করছি। ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকছে। কত মানুষ সহযোগিতার জন্য প্রস্তুত হয়ে আসছে। এখনো মানবতা বেঁচে আছে। খুব শিগগিরই আবার নার্সিংহোম চালু হবে। যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা। গত সপ্তাহে হঠাৎ আসা উজানের পানিতে ভেসে যাওয়া 3টি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা এখন পর্যন্ত 180 ছাড়িয়েছে। এদিকে রোববার আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জার্মানির আবহাওয়া বিভাগ। এতে নতুন করে বাড়তে পারে সর্বস্ব হারানো মানুষের দুর্ভোগ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি ও লকডাউন বিরোধী বিক্ষোভের খবর জানাতে এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী SM আমিনুর রুবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল। ধন্যবাদ ঈশা। যেমনটি দেখছিলেন যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুটি শহর সিডনি এবং মেলবোর্নে করোনা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে খারাপ। মেলবোর্ন এবং সিডনিতে কিন্তু এই মুহূর্তে লকডাউন চলছে। আপনারা জানেন যে মেলবোর্নে 2য় সপ্তাহ লকডাউন চলছে, এছাড়া সিডনিতে 5ম সপ্তাহের কঠোর লকডাউন চলছে। সিডনির করোনা পরিস্থিতি এখন যা সেটি কিন্তু গত 1 বা 14 মাসের মধ্যে সর্বোচ্চ, এই মুহূর্তে সর্বোচ্চ করোনা সংক্রমিত অবস্থায় আছে। প্রায় 2000 জনের বেশি মানুষ গত 14 দিনে করোনা সংক্রমিত অবস্থায় আছে। এছাড়া এই মুহূর্তে গত 24 ঘন্টায়ও কিন্তু 141 জন সিডনিতে করোনা সংক্রমিত হয়েছে, মেলবোর্নে হয়েছে 11 জন। আপনারা জানেন যে লকডাউন চলছে, কঠোর লকডাউন। অপ্রয়োজনে বাসা থেকে বের হলেও পুলিশ ধরতে পারলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে। এমনকি কেউ কারো বাসায় গেলেও পুলিশ যদি জানতে পারে সেখানেও কিন্তু মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে। এমন অবস্থায় গতকালকে শনিবার সিডনিতে কিন্তু বড় একটি লকডাউন বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মেলবোর্নের চেষ্টা করা হয়েছিল শুরুতেই শহরের প্রধান রাস্তাগুলো কিন্তু পুলিশ আটকে দিয়ে সেই র্যালিকে ছত্রভঙ্গ করার সুযোগ পেয়েছে। এছাড়া ব্রিসবেনে চেষ্টা করা হয়েছে, অ্যাডিলেডে গাড়ির বহর নিয়ে কিন্তু লকডাউন বিরোধী প্রোটেস্ট করার চেষ্টা করা হয়েছে। সিডনিতে গতকালকে কিন্তু বিকেলে হঠাৎ করে সিডনি ইউনিভার্সিটি, যেটি শহরের মাঝামাঝি অবস্থিত, সেখানে একটি পার্ক আছে, সেই পার্কে সবাই জড়ো হয়ে এবং সেখান থেকে শহরের মেইন রাস্তা যেটি সেটি ধরে কিন্তু তারা শহরের মাঝখানে চলে আসে। পুরো সিডনি শহরকে একদম ব্লক করে দেওয়া হয়। শত শত পুলিশ কিন্তু নেমে আসে দাঙ্গা লাগার সম্ভাবনা থেকে, এবং সেখানে কিন্তু প্রোটেস্টকারীরা তারা কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছিল না, তারা মাস্ক পরেনি, তারা বিভিন্ন ধরনের সরকার বিরোধী এবং লকডাউন বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখানে এসেছিল এবং এক পর্যায়ে পুলিশের সাথে তাদের কিন্তু ধস্তাধস্তি হয় এবং অনেক পুলিশ কিন্তু সেখানে আহত হয়েছে, সাধারণ মানুষও কিন্তু আহত হয়েছে। এখন পর্যন্ত গত 24 ঘন্টায়, আজকে সকাল পর্যন্ত 512 জনকে কিন্তু জরিমানা করা হয়েছে যারা প্রোটেস্টে গিয়েছিল। সরকার এই ব্যাপারটিকে সিলি বা একদম নির্বোধের কাজ হিসেবে বলছে, কারণ লকডাউনে করোনা পরিস্থিতি কিন্তু কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ার ডেল্টা যে ভেরিয়েন্ট ছড়িয়ে গেছে সিডনিতে বিশেষ করে, সরকার বলছে যে সাধারণ জনগণ লক্ষ লক্ষ মানুষ যেখানে সরকারকে সাপোর্ট করছে বাসায় আছে, বাসার বাইরে বেরোচ্ছে
করছে না অপ্রয়োজনে এবং সরকারি নিয়ম নীতি মেনে চলছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে, সেখানে কিন্তু কিছু নির্বোধ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং গতকালকে সেখানে যারা গিয়েছিল তাদের যদি কারো করোনা থেকে থাকে সেটা কিন্তু অনেককে ছড়িয়ে যেতে পারে। সরকার বারবার বলছে যে আপনারা প্লিজ এ ধরনের আন্দোলনে অংশগ্রহণ করবেন না, আপনারা ভাইরাসের পক্ষে না গিয়ে সাধারণ জনগণের পক্ষে আসুন, মানুষের পক্ষে আসুন। গত 24 ঘন্টায় কিন্তু সিডনিতে 2 জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছে, গত 3 সপ্তাহে কিন্তু 7 জন মারা গেছে এবং এখন পর্যন্ত আজকে কিন্তু যিনি মারা গেছেন তিনি কিন্তু 30-এর কাছাকাছি কোঠার একজন মহিলা। তার মানে এই ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু ছড়িয়ে যাচ্ছে মধ্যবয়স্ক যারা তাদের মাঝখানেও এবং এখন পর্যন্ত পুরো অস্ট্রেলিয়াতে মাত্র 14% মানুষ কিন্তু দুটো ভ্যাকসিন গ্রহণ করারই সুযোগ পেয়েছে। সরকার এই মুহূর্তে কিছুটা নিউ সাউথ ওয়েলস সরকার এই মুহূর্তে কিছুটা কোণঠাসা অবস্থায় আছে, কারণ আন্দোলনকারীরা এই আন্দোলনের নাম দিয়েছে র্যালি ফর ফ্রিডম। তারা স্বাধীনতা চায়, কি ধরনের স্বাধীনতা চায় তারা বোঝা যাচ্ছে না, তবে তারা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের সাথে মিল রেখে আগামী সপ্তাহে এই ধরনের র্যালি করার আশাবাদ ব্যক্ত করেছে এবং তারা আন্দোলনকারীরা জনগণকে বলছে যে ঘর থেকে বেরিয়ে আসতে বা মাস্ক পরিধান না করতে এবং সরকার বারবার বলছে যে আমরা এতদিন যাবত চেষ্টা করে যাচ্ছি এবং ধীরে ধীরে হয়তো পরিস্থিতি উন্নতির দিকে যাবে। আদারওয়াইজ অস্ট্রেলিয়ার কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে পৃথিবীর অন্যান্য দেশের সাথে নিয়মিত আন্তর্জাতিক বর্ডার কিন্তু অস্ট্রেলিয়া বন্ধ আছে, যে কারণে বাংলাদেশিরা সবচেয়ে বেশি সাফার করছে। বাংলাদেশিরা চাইলেই দেশে যেতে পারছে না বা আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া আসতে পারছে না। এই ছিল অস্ট্রেলিয়া থেকে আমার করোনার রিলেটেড সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে এশার কাছে। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি ও লকডাউন বিরোধী বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। বাংলাদেশ সহ 4টি দেশের সাথে বিমান চলাচল বন্ধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার এক বিজ্ঞপ্তিতে দেশটি জানায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 28 জুলাই পর্যন্ত এই 4 দেশের সাথে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে। এদিকে বিমান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। করোনার ভারতীয় ভেরিয়েন্ট ঠেকাতে 12 মে থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। পরে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়। আবারও 28 জুলাই পর্যন্ত বাংলাদেশ সহ এই 4 দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে বিমান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটি কাটাতে দেশে এসে আটকা পড়েছেন অনেকে। এতে চাকরি হারানো সহ নানা শঙ্কার মধ্যে পড়েছেন তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে যারা দেশেতে ছুটিতে গিয়েছেন তারা অনেকেই আজকে 5 থেকে 6 মাস 7 মাস এরকম হয়ে গেছেন। বারে শিডিউল ফ্লাইটের পরিবর্তন হওয়ায় বিভাগে পড়েছেন দেশে থাকা আমাদের বাংলাদেশি প্রবাসীরা। প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে যারা অন্তত ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদেরকে যেন বাংলাদেশ সরকার আমিরাত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে অন্ততপক্ষে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদেরকে আসার সুযোগ করে দেয়, তাহলে প্রবাসীরা অনেক উপকৃত হয়। এদিকে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে সংযুক্ত আরব আমিরাত যেন ফিরতে পারে সেই জন্য দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, স্বাস্থ্য সুরক্ষার শর্ত পূরণ হলে শীঘ্রই বিমান চলাচল চালু করতে পারবে 2 দেশ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ার আকাশে চোখ ধাঁধানো মুনশিয়ানা দেখালো ভারতের হেলিকপ্টার। এয়ার শোতে মনোমুগ্ধকর উড্ডয়ন শৈলী দেখতে দর্শনার্থীদের ভিড়। এবার পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধেও ধর্ম পরিচয়ের রাজনীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হন মুর্শিদাবাদের ছাত্রী রুমানা সুলতানা। বোর্ডের চেয়ারম্যান ফল ঘোষণার সময় মুসলিম সম্প্রদায়ের ছাত্রী উল্লেখ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। করোনাকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলেও দশম এবং একাদশ শ্রেণীর পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতেই মূলত পশ্চিমবঙ্গ সরকার এবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করে। বৃহস্পতিবার এই ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান মহুয়া দাস। ফল প্রকাশ করতে গিয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রীকে একজন সংখ্যালঘু মুসলিম ছাত্রী হিসেবে উল্লেখ করেন মহুয়া দাস। তার এই মন্তব্যে ছাত্রীর ধর্ম পরিচয় নিয়ে এই বিতর্ক তৈরি হয়। যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, কোনো আমি র্যাঙ্ক বলছি না, সর্বোচ্চ নম্বর এই কথাটা বলছি, এককভাবে পেয়েছেন একটি মুসলিম কন্যা, মুসলিম
মুর্শিদাবাদ জেলা থেকে একজন মুসলিম লেডি গার্ল, তিনি এককভাবে 499 সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠন বিধাননগরে শিক্ষা বোর্ডের সামনে মিছিল করে এবং রাস্তা অবরোধ করার চেষ্টা করে। তাদের দাবি, শিক্ষায় বর্ণপরিচয়কে সামনে এনে রাজ্যের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করেছেন মহুয়া দাস এবং এর জন্য তার পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা। একইভাবে তৃণমূলের বিরুদ্ধে বরাবরের মতো তোষণের রাজনীতির অভিযোগে সুর চওড়া করেন বিজেপি নেতারাও। বিধাননগর কমিশনারকে আমরা তার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিষ ছড়ানো এবং মেরুকরণের জন্য আমরা এফআইআর দায়ের করব। একটি মেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে, এটা সার্বিকভাবে আমাদের রাজ্যের জন্য একটি গর্বের বিষয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে দেয়, তার নাম একটি ঘোষিত ধর্মের সঙ্গে যোগ করে দেয়। আমরা তীব্র নিন্দা করছি। এদিকে আবেগতাড়িত হয়ে এমন মন্তব্য করেছেন বলে দাবি করেন মহুয়া দাস। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ছাত্রীর পরিবার গণমাধ্যমের সামনে মুখ খুলেননি। সুব্রত আচার্য, সময় সংবাদ। এবার করোনার ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে যৌথভাবে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইসিডিসি। সংক্রমণ প্রতিরোধে ইউরোপীয় দেশগুলোকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছে সংস্থা দুটি। ভেনিস থেকে ইউরোপ ও ইতালির করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন মাকসুদ রহমান। গত ২৮শে জুন থেকে ২২শে জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এমন বাস্তবতায় যৌথভাবে সতর্কতা জারি করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইসিডিসি। তারা বলছে, এই মুহূর্তে সম্মিলিত উদ্যোগ না নিলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে ইউরোপ। অপর এক গবেষণা বলছে, গত সপ্তাহে বিশ্বব্যাপী ডেল্টা ৯%, ইউরোপে ২৬% এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০% বেড়েছে। ইতিমধ্যে ইউরোপের যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড, অস্ট্রিয়া ও ইতালিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতালিতে গত ৩ দিন ধরে প্রতিদিন সংক্রমণের সংখ্যা ৫,০০০-এর বেশি, যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় পুরো ইতালি এখন সাদা জুনে, আর তাই এবছর বাড়তি আনন্দে ঈদ উদযাপন করেছে দেশটিতে বসবাসরত মুসলিম ধর্মাবলম্বীরা। তবে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় কিছুটা উদ্বেগ বেড়েছে তাদের মধ্যে। মোটামুটি সফলতার দিকে, কিন্তু আমরা একটু চিন্তিত যে ভারতের যে ভ্যারিয়েন্ট, ডেল্টা ভ্যারিয়েন্ট আছে, এটার আক্রমণের জন্য। ইতালিতে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সরকারের মন্ত্রীদের তরফ থেকে জানতে পেরেছি, তাতে আমরা খুবই আতঙ্কিত। ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার ও হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক কম। তাই সরকার আগস্ট মাস পর্যন্ত দেশটিকে যে কোনোভাবে সাদা জুনের অন্তর্ভুক্ত রাখতে চান, কাজে লাগাতে চান গ্রীষ্মের পর্যটন মৌসুম। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। করোনায় মুখ থুবড়ে পড়েছে ভারতের তামিলনাড়ুর মৃৎশিল্প। এতে মানবেতর জীবনযাপন করছেন রাজ্যটির মাটির পুতুল তৈরির কারিগররা। লকডাউন আর বিধিনিষেধের বেড়াজালে দোকানপাট বন্ধ থাকায় বিক্রি কমে যাওয়ায় আয় কমে গেছে এই শিল্পের সঙ্গে জড়িত শিল্পী ও কারিগরদের। এতে পুতুল শিল্পকে বাঁচিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। রং বেরঙের বাহারি এই পুতুলগুলো তামিলনাড়ুর মাদুরাই শহর থেকে ছড়িয়ে পড়ে গোটা ভারতে। শিশুদের খেলনা পুতুল থেকে শুরু করে বিভিন্ন আকৃতি ও বর্ণের দেবদেবতার এই বিগ্রহগুলো যাদের সুনিপুণ হাতে তৈরি, করোনা মহামারীর কারণে জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন সেই কারিগররা। লকডাউন আর বিধিনিষেধের বেড়াজালে দোকানপাট বন্ধ থাকায় কমে গেছে পুতুল বিক্রি, সেই সঙ্গে কমে গেছে আয়। এতে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে এই শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের। বেশ কয়েক বছর ধরে চলছে এই মৃৎশিল্পের কাজ। ভালোভাবে জীবিকা নির্বাহের কাজ চললেও কিন্তু করোনার কারণে এটি প্রায় বন্ধ হওয়ার পথে। করোনার কারণে আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতি হয়েছে। আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছি। এটা খুব ভালো হতো যদি সরকার আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করত। এদিকে ব্যবসায় মন্দার কারণে পেশা পরিবর্তনেও বাধ্য হচ্ছেন অনেকে। ফলে এখানকার মৃৎশিল্প ও পুতুল শিল্পের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। অবিলম্বে সরকারের তরফ থেকে সহায়তা না পেলে মুখ থুবড়ে পড়তে পারে প্রাচীন এই শিল্পটি। অন্য কর্মকার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়।
রিকার্ভ আর্চারির মিশ্র দ্বৈত ইভেন্টে স্বপ্ন পূরণ হলো না রোমান সানা ও দিয়া সিদ্দিকির। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেটে হেরে অলিম্পিক আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বিদায় নিয়েছেন দুজন। আর্চারিতে দক্ষিণ কোরিয়া বরাবরই সেরা। মিশ্র দ্বৈত ইভেন্টেও শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিল তারা। তাদের বিপক্ষে লড়াইটা যে কঠিন হবে তা শুরু থেকেই জানা ছিল। তবে গেল মাসে ওয়ার্ল্ড কাপ স্টেজ ট্যুর পারফরমেন্স আশা জাগিয়েছিল দেশের দুই আর্চারকে নিয়ে। ইউমেনোশিমা ফিল্ডে প্রথম সেটের ৪ তীরে রোমান দিয়াকে এনে দেয় ৩০ পয়েন্ট। সে তুলনায় ৪ তীরে দক্ষিণ কোরিয়ার দুই আর্চার অ্যানসান ও কিম জে দিওক তোলেন ৩৮ পয়েন্ট। এতে করে শুরুর 2 পয়েন্ট পেয়ে যায় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় সেটে ৪ তীর থেকে বাংলাদেশ তোলে ৩৩ পয়েন্ট। দক্ষিণ কোরিয়ার সংগ্রহ ৩৫ পয়েন্ট। দ্বিতীয় সেটেও বাজিমাত করে নেন অ্যানসান ও কিম জে দিওক জুটি। শেষ সেটে লড়াই করেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর আশায় জমিয়ে তুলেছিল লড়াই, তবে হয়নি। ৪ তীরে বাংলাদেশ তোলে ৩৮ পয়েন্ট। সে তুলনায় দক্ষিণ কোরিয়ার স্কোর ছিল ৩৯। শেষ পর্যন্ত ৬-০ সেটের জয় পায় কোরিয়ানরা। দ্বৈত রিকার্ভ থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে এখনও বাকি আছে দুজনের ব্যক্তিগত ইভেন্টের খেলা। রাশিয়ার আকাশে চোখ ধাঁধানো মুন্সিয়ানা দেখালো ভারতের হেলিকপ্টার। রাশিয়ায় আয়োজিত এয়ার শোতে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনীর সারাং নামের একটি দল। এতে মনোমুগ্ধকর উড্ডয়নশৈলী দেখায় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ধ্রুব। গেল ২০ জুলাই শুরু হওয়া ৬ দিন ব্যাপী আয়োজন শেষ হয় রোববার। গেল মঙ্গলবার রাশিয়ার মস্কো শহরের কাছে শুরু হয় ম্যাক্স এয়ার শো ২০২১। রাশিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ এই এয়ার শোতে অংশ নেয়। এতে প্রথমবারের মতো অংশ নেয় ভারতের নিজস্ব প্রযুক্তির তৈরি ধ্রুব নামের হেলিকপ্টার। শনিবার মনোজ্ঞ উড্ডয়নশৈলী প্রদর্শন করে ভারতীয় বিমান বাহিনীর সারাং নামের একটি দল। এ সময় প্রদর্শনী দেখতে ভিড় করেন শত শত মানুষ। এয়ার শোতে অংশ নেওয়ার মধ্য দিয়ে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা আরও বাড়ল বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা। সত্যিই আমরা অনেক আনন্দিত। আমাদের এই আয়োজন দেখতে অনেক দর্শনার্থী ভিড় করেছেন। তাদেরকে আনন্দ দিতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমাদের চেষ্টা সফল হয়েছে। ২০ জুলাই শুরু হওয়া ম্যাক্স ২০২১ নামের এ প্রদর্শনী শেষ হয় রোববার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। চীনে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি, পানিবন্দী ১২ লাখের বেশি। ভারতের মুম্বাইয়ে জলাবদ্ধতার শিকার কয়েক লাখ মানুষ। জার্মানিতে পুনর্বাসন শুরু। তালেবানকে প্রতিহত করতে আফগানিস্তানে রাত্রিকালীন কারফিউ, প্রতিশোধের ঘোষণা সরকারের। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।